প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সকলকে শুভ সকাল। তো আজকে আমরা পুনরায় হাজির হয়েছি অনলাইন ক্লাসে। তো বরাবরের মতো আজকের রুটিন অনুযায়ী আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অটোমোবাইল ট্রাবল শুটিং অ্যান্ড ড্রাইভিং। তো সকলকে আমার ফেসবুক লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই ফেসবুক লাইভ ক্লাসে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে নিচ্ছি। তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দ্বিতীয় অধ্যায়, ইগনিশন সিস্টেমের ট্রাবল ডায়াগনোসিস। গত যে ক্লাস ছিল সেখানে আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো দ্বিতীয় অধ্যায়ে যে আলোচনা বিষয়বস্তু সেটি হচ্ছে ইগনিশন সিস্টেমের ট্রাবল ডায়াগনোসিস। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি আমরা ইতিমধ্যে বলে দিয়েছি যে আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে অটোমোবাইল ট্রাবল শুটিং অ্যান্ড ড্রাইভিং। শিক্ষার্থী হচ্ছে সপ্তম পর্ব, পাওয়ার টেকনোলজি। তা আমরা আজকে উপস্থিত হয়েছি অনলাইন ক্লাসে। তো সকলকে এই ট্রাবল শুটিং ক্লাসে পুনরায় স্বাগত জানাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা এবং আমার সাউন্ড ক্লিয়ার কিনা, আর কারা কারা যুক্ত হয়েছো আমাকে কমেন্ট বক্সে জানালে সুবিধা হবে। আর পড়াশোনার বাইরে অন্য কমেন্ট করার কোনো প্রয়োজন নেই, তাহলে কি আমার রুল খুঁজে পেতে কষ্ট হবে। তো যেহেতু আমরা এই কমেন্ট থেকে হাজিরা কাউন্ট করব, তাহলে কি সবাই নিজের রুল, তারপর হচ্ছে পর্ব, শিফট, এই তিনটা জিনিস আমাকে তোমাদের জানাতে হবে। তো কীভাবে জানাবা সেটা হচ্ছে যে লাইভ ক্লাস দেখতেছো তার নিচে কি কমেন্ট বক্স আছে, সেই কমেন্ট বক্সে গিয়ে তোমার রুল, পর্ব, শিফট, এই তিনটা জিনিস আমাকে কমেন্টে লিখে দিবা। তো বরাবরের মতো উপস্থাপনায় আসি। আমি মোহাম্মদ মানিক মিয়া, জুনিয়র ইন্সট্রাক্টর পাওয়ার, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে যদি আমরা এই অধ্যায় নিয়ে আলোচনা করি, তো এই অধ্যায় শেষে আমরা যে জিনিসগুলো জানতে পারবো সেগুলো হচ্ছে ট্রাবল ডায়াগনোসিস পদ্ধতি সম্বন্ধে আমরা জানতে পারবো। তারপর আমরা আরও আলোচনা করব প্রচলিত ইগনিশন পদ্ধতি কি কি সমস্যা, সেই সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। প্রচলিত বলতে আমাদের এখন প্রচলিত যে পুরাতন যে ইগনিশন পদ্ধতি আছে সেই পদ্ধতিতে কি কি সমস্যা হয় সেই সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা আলোচনা করব ইঞ্জিন ওভারহিটের কারণ, কি কারণে বা কি কি কারণে ইঞ্জিন ওভারহিট হয়ে থাকে সেই কারণ নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমরা আলোচনা করব ডিস্ট্রিবিউটর লেস ইগনিশন পদ্ধতি। আমরা জানি কি ইগনিশন পদ্ধতি বিভিন্ন ধরনের আছে। যদি আমরা বই খুলে দেখি তাহলে দেখব কি ব্যাটারি কয়েল ইগনিশন আছে, সিডিআই ক্যাপাসিটর ডিসচার্জ ইগনিশন আছে, এরকম কি বিভিন্ন ইগনিশন পদ্ধতি আমাদের অন্তর্ভুক্ত আছে। তো আমরা আজকে ডিস্ট্রিবিউটর লেস ইগনিশন পদ্ধতি সম্বন্ধে ধারণা নেওয়ার চেষ্টা করব। ডিস্ট্রিবিউটর লেস অর্থাৎ হচ্ছে কি এখানে কি কোনো ডিস্ট্রিবিউটর থাকবে না, ডাইরেক্ট স্পার্ক ইগনিশনের মতো আর কি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের স্লাইডে যে পড়াশোনা আছে সেই পড়াশোনায় চলে যাই। তো আমরা প্রথমেই জেনে নিব যে বিভিন্ন প্রকার ইগনিশন পদ্ধতি, ট্রাবল ডায়াগনোসিস। তো ইগনিশন পদ্ধতি, ট্রাবল ডায়াগনোসিস। তো শুরুতে আমরা কিন্তু বলেছি এই বইটি হচ্ছে ট্রাবল শুটিং অ্যান্ড ড্রাইভিং, অর্থাৎ কি আমাদের অটোমোবাইল এবং মোটরযানে যে বিভিন্ন ধরনের সিস্টেম বা পদ্ধতি আছে সেই সব পদ্ধতিতে কি কি সমস্যা হয়, কি কারণে সমস্যা হয় এবং তাদের প্রতিকার কি, কি কারণে সমস্যা হয়, সমস্যাটা কি, কি কারণে সমস্যা হয়, সেটা কীভাবে সমাধান করা যায়, এই তিনটা জিনিস নিয়েই এই পুরো বইয়ে আলোচনা। আর শেষের দিকে আছে হচ্ছে কি ড্রাইভিং সম্বন্ধে আলোচনা। তো শিক্ষার্থী বন্ধুরা, যারা আমাকে শুনতেছো, এই মুহূর্তে যুক্ত হয়েছো, তাদের উদ্দেশ্যে বলতেছি যে যারাই নতুন জয়েন করতেছো তাদের কি নিজে রুল,
পর্ব, শিপ, এই তিনটা জিনিস আমাকে কমেন্ট বক্সে জানালে আমি এখান থেকে কি হাজিরাটা নিয়ে নিব। তো আমাকে অনেকে কমেন্ট করতেছে, তো তাদেরকে ধন্যবাদ। যেরকম মোমিন শিকদার, প্রান্ত কর্মকার, আবু সাইদ, বিভিন্ন অনেকেই কমেন্ট করতেছে তাদের রুল, তারপর হচ্ছে তাদের পর্ব, তারপর হচ্ছে শিপ তাদের জানাচ্ছে, যেগুলো আমাদের প্রয়োজন আছে। তো আমরা যে কথাটি বলতেছিলাম যে এই পুরো বইটি আমাদের আলোচনা হচ্ছে ইঞ্জিনের বিভিন্ন সিস্টেমে সমস্যার কারণ, সমস্যাটা কি এবং সেটা কীভাবে কি প্রতিকার করা যায়, এইসব নিয়ে আমাদের এই অধ্যায়ে আলোচনা। তো দ্বিতীয় অধ্যায়ে আলোচনা হচ্ছে আমাদের ইগনিশন সিস্টেমে কি কি সমস্যা হয়ে থাকে। তো ইগনিশন পদ্ধতি সমূহ এবং ট্রাবল ডায়াগনোসিস কীরকম হয় সেটা আমরা যদি দেখি, তাহলে কি আমরা দেখব যে ইগনিশন পদ্ধতি মোটামুটি হবে কি ম্যাগনেটো ট্রাবল ডায়াগনোসিস ইগনিশন পদ্ধতি আছে, এবং ট্রানজিস্টরাইজ অল্টারনেটিং কারেন্ট ডায়াগনোসিস পদ্ধতি আমাদের এখানে কি প্রচলিত আছে। তারপর হচ্ছে কি ক্যাপাসিটর ডিসচার্জ ইগনিশন পদ্ধতি আছে, তারপর হচ্ছে কি ব্যাটারি কয়েল ইগনিশন পদ্ধতি আছে, এরকম কি ডিস্ট্রিবিউটর লেস ইগনিশন পদ্ধতি আছে। এইসব ইগনিশন পদ্ধতিগুলো কি আমাদের এখানে কি প্রচলিতভাবে এখন কি ব্যবহৃত হচ্ছে। ইগনিশন পদ্ধতি কি এটা তো আমরা জানি নাকি, এখন ক্লাসে থাকলে হয়তো জিজ্ঞেস করা যায় তো সরাসরি যে ইগনিশন পদ্ধতি কি আসলে। তো আমি ইগনিশন পদ্ধতি বলে দিই, যার সাহায্যে কি আমি ইঞ্জিন সিলিন্ডারের অভ্যন্তরে কি অগ্নি প্রজ্বলন, বা যে পদ্ধতির সাহায্যে আমি ইঞ্জিন সিলিন্ডারের ভিতরে কি অগ্নি প্রজ্বলন কার্য সম্পন্ন করে থাকি, সেটা হচ্ছে কি আমার ইগনিশন পদ্ধতি। যেরকম কি আমার যখন কি ইঞ্জিন সিলিন্ডারে শক্তি উৎপন্ন করার প্রয়োজন হবে, এই শক্তি উৎপন্ন করতে গেলে কি আমার কি লাগবে, যে আমার কি তাপ লাগবে, তারপর হচ্ছে কি জ্বালানি লাগবে, তারপর হচ্ছে কি অক্সিজেন লাগবে। তো এই সব যখন সমন্বয় হবে তখনই কিন্তু আমার অগ্নি প্রজ্বলন হবে। তো এই অগ্নি প্রজ্বলন যে হবে, যেরকম আমাদের মনে করো যে পেট্রোল ইঞ্জিন, তো পেট্রোল ইঞ্জিন আমরা কি করতেছি, যে স্পার্ক প্লাগের সাহায্যে কি বৈদ্যুতিক স্ফুলিঙ্গ তৈরি করে কি সেখানে কি অগ্নি প্রজ্বলন করাচ্ছি। এরকম যে বিভিন্ন পদ্ধতি আমি ব্যবহার করতেছি সেগুলোই হচ্ছে কি ইগনিশন সিস্টেম। তো নর্মালি কি আমাদের প্রচলিত যে ইগনিশন সিস্টেম আছে, এইসব এই যে সিস্টেমগুলো আছে এগুলোই কি আমাদের এখানে কি গাড়িতে বা বিভিন্ন জায়গায় কি ব্যবহৃত হয়। তো দেখি আমরা যদি দেখি যে ইগনিশন সিস্টেমটা কি আসলে। হ্যাঁ, ইগনিশন সিস্টেম কি, এ দেখো যে আমাদের এখানে একটি কি ইগনিশন সিস্টেম দেখানো হচ্ছে। এটা হচ্ছে কি একটি ব্যাটারি কয়েল ইগনিশন সিস্টেম। তো এই ব্যাটারি কয়েল ইগনিশন সিস্টেমে দেখো কী থাকে, ব্যাটারি যেহেতু কয়েল তাহলে কি একটি ব্যাটারি থাকবে, তারপর হচ্ছে একটি ইগনিশন সুইচ থাকবে, তারপর হচ্ছে লো টেনশন সার্কিট থাকবে, যেটা হচ্ছে লো টেনশন সার্কিট, তারপর হচ্ছে হাই টেনশন মানে প্রাইমারি সাইড থাকবে, একটা কি সেকেন্ডারি সাইড থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে কি আমার একটা কন্ডেন্সার থাকবে, তারপর হচ্ছে কি ডিস্ট্রিবিউটর থাকবে, যে কি এই যে হাই ভোল্টেজ উৎপন্ন হচ্ছে এই হাই ভোল্টেজটাকে যে ডিস্ট্রিবিউটর বিভিন্ন কি সিলিন্ডারে কি ভাগ করে দিবে, প্রয়োজন অনুযায়ী কি বিভিন্ন সিলিন্ডারে কি যখন যেখানে স্পার্কের প্রয়োজন হয়, যেখানে অগ্নি প্রজ্বলন হয়, এই ডিস্ট্রিবিউটরের সাহায্যে কি সেটা কি সেখানে ভাগ হবে। তো এরকম ডিস্ট্রিবিউটর থাকবে, তারপর যেগুলো কি স্পার্ক প্লাগ। হ্যাঁ, তো এই স্পার্ক প্লাগগুলো, এই স্পার্ক প্লাগের সাহায্যে কিন্তু আমার পেট্রোল ইঞ্জিনে বা হচ্ছে এখন কি ডিজেল ইঞ্জিনেও কি স্পার্ক প্লাগ ব্যবহৃত হচ্ছে। তো এসবের সাহায্যে কি আমার অগ্নি প্রজ্বলন সংঘটিত হয়। তো আমরা একটি ব্যাটারি কয়েল ইগনিশন সিস্টেম দেখে নিলাম। তো এই প্রচলিত যে ইগনিশন সিস্টেম আছে, এই ইগনিশন সিস্টেমে কি ধরনের ত্রুটি আসলে হয়ে থাকে। যে প্রচলিত যে ইগনিশন আছে আমাদের এখানে, যে সচরাচর যে ইগনিশন পদ্ধতি ব্যবহৃত হচ্ছে শক্তি উৎপন্নের জন্য, এই সব ইগনিশন পদ্ধতিতে কি কি সমস্যা আসলে হয়। যেরকম সমস্যা হয়, প্রাইমারি সার্কিটে কি শক্তি অপচয় হয়। এই প্রাইমারি সার্কিট আমরা কি দুইটা সার্কিট দেখলাম না, একটা হচ্ছে কি প্রাইমারি সার্কিট, একটা হচ্ছে কি সেকেন্ডারি সার্কিট। হ্যাঁ, তো এই প্রাইমারি সার্কিটে অনেক সময় কি শক্তির অপচয় হয়। এই শক্তির অপচয় কেন হয়, যদি আমরা দেখি যে এই শক্তির অপচয় হচ্ছে কি প্রাইমারি সার্কিটে যে লিড ব্যবহার করা হয়, বা যে তার ব্যবহার করা হয়, বা যে কেবল ব্যবহার করা হয়, এই কেবল সংযোগ ঢিলা থাকার কারণে কি প্রাইমারি সার্কিটে কি রেজিস্ট্যান্স সৃষ্টি হয়। রেজিস্ট্যান্স কি আমরা বন্ধুরা জানি তো নাকি, রেজিস্ট্যান্স হচ্ছে কি কারেন্ট প্রবাহিত হওয়ার পথে যে বাধার সম্মুখীন হয় সেটাই হচ্ছে কি রেজিস্ট্যান্স। তাহলে যদি সংযোগ ঢিলা থাকে প্রাইমারি সার্কিটে, তাহলে কি সেখানে কি রেজিস্ট্যান্স বেশি হবে, আর রেজিস্ট্যান্স বেশি হলে কি কারেন্ট প্রবাহের বাধার পরিমাণটাও কি বেশি হবে, তাহলে কি আমার প্রাইমারি সার্কিটে কি শক্তি অপচয়টাও বেশি হবে।
এরকম কি আরও কারণ আছে যে সিবি পয়েন্ট কি জ্বলে যেতে পারে। সিবি পয়েন্ট বলতে কি, কন্ট্যাক্ট ব্রেকার, সিবি পয়েন্টে কন্ট্যাক্ট ব্রেকার, এই কন্ট্যাক্ট ব্রেকার পয়েন্ট কি জ্বলে যেতে পারে। ইগনিশন কয়েলের প্রাইমারি ওয়াইন্ডিং ওপেন থাকতে পারে এবং সিবি পয়েন্ট সঠিকভাবে কি সেট করা নাই, সিবি পয়েন্ট কি যেভাবে কি অ্যাডজাস্ট করা দরকার ছিল সেভাবে কি অ্যাডজাস্ট সিবি পয়েন্ট করা নাই, এই জন্য কি আমার প্রাইমারি সার্কিটে কি শক্তির অপচয় হতে পারে। তারপর হচ্ছে যে আমার এই ব্যাটারি কয়েল ইগনিশন সিস্টেম বা ইগনিশন সিস্টেমে কি শক্তির উৎস হচ্ছে ব্যাটারি। এই ব্যাটারি যদি ডিসচার্জ থাকে অথবা যদি অল্টারনেটর সমস্যা থাকে তাহলে কিন্তু আমার এই প্রাইমারি সার্কিটে কি শক্তির অপচয় হবে। তারপর হচ্ছে কি আমাদের এখানে একটি কন্ডেন্সার আছে, কন্ডেন্সারের কাজ কি, কন্ডেন্সার ক্যাপাসিটর কি, সেগুলো কি চার্জ সে সঞ্চিত করে রাখে। তো এই কন্ডেন্সারে যদি সমস্যা হয় বা শর্ট ইনসুলেশনের রেজিস্ট্যান্স যদি কি কম, তারপর সিরিজের রেজিস্ট্যান্স যদি বেশি হয়, এরকম বিভিন্ন সমস্যার কারণে কি আমার প্রাইমারি সার্কিটের শক্তির অপচয় হয়। তো যারা নতুন জয়েন করতেছে তাদের উদ্দেশ্যে বলতেছি, আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে ইগনিশন সিস্টেমে ট্রাবল ডায়াগনোসিস, অর্থাৎ কি ইগনিশন সিস্টেমে কী সমস্যা হয় আর তার জন্য আমি কি ব্যবস্থা নিতে পারি সেই সমস্যার সমাধানের জন্য। যারা এই মুহূর্তে আমার সাথে জয়েন করেছে তারা কি অবশ্যই তোমাদের নিজের রুল, পর্ব, শিখ এই তিনটা জিনিস আমাকে কমেন্টে জানাবে। তো দেখি আমরা পরবর্তী স্লাইডে আমাদের কি আছে। তারপর হচ্ছে কি আমরা কি প্রাইমারি সার্কিটের ত্রুটি কি কারণে হয় সেই সব কারণগুলো আমরা জানলাম। এই প্রাইমারি সার্কিটে কি ত্রুটি ছাড়াও কি আমাদের সেকেন্ডারি সার্কিটে কি ত্রুটি হয়ে থাকে। এই সেকেন্ডারি সার্কিটে একটি কি ইগনিশন কয়েলের কি দুইটা সার্কিট আছে, একটা প্রাইমারি সার্কিট, একটা হচ্ছে কি সেকেন্ডারি সার্কিট। তো এই প্রাইমারি সার্কিটে যে ত্রুটিগুলো হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এখন আমরা দেখব যে কি সেকেন্ডারি সার্কিটে যে ত্রুটিগুলো হয় বা যে সমস্যাগুলো হয় সেগুলো কি। স্পার্ক প্লাগ ফাউলিং হয়েছে, স্পার্ক প্লাগ কোনো সমস্যা হয়েছে, অথবা কি স্পার্ক প্লাগ ভেঙে গেছে, অথবা কি গ্যাপ ঠিক নেই। আমরা কি জানি স্পার্ক প্লাগ একটি নির্দিষ্ট গ্যাপ বিরাজমান থাকে, 0.4 থেকে 0.60 মিলিমিটার থাকতে পারে। এটা হচ্ছে কি নির্মাতা যে ইঞ্জিন তৈরি করবে তারা একটি স্পেসিফিকেশন তোমাকে দিয়ে দিবে যে স্পার্ক প্লাগ গ্যাপ কত রাখতে হবে, সেই অনুযায়ী কি আমি স্পার্ক প্লাগ গ্যাপ রাখবো। যদি এই স্পার্ক প্লাগ গ্যাপ না ঠিক থাকে, তারপর স্পার্ক প্লাগ যদি কি ভাঙা থাকে, স্পার্ক প্লাগ যদি কি মানে গ্যাপটা যদি বেশি থাকে, তাহলে কি এই আমার সেকেন্ডারি যে কয়েলটা আছে বা সেকেন্ডারি যে সার্কিটটা আছে সেখানে যে হাই ভোল্টেজ আছে সেই হাই ভোল্টেজ কি অপচয় হবে। তাহলে কি যদি আমার স্পার্ক প্লাগে কোনো সমস্যা থাকে তাহলে কি আমার সেকেন্ডারি সাইড ব্যাটারি কয়েলের যে দুইটা সাইড আছে, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে কি সেকেন্ডারি। আমরা কি জানি সেকেন্ডারিতে কি হাই ভোল্টেজ উৎপন্ন হয়, সেটা কি 25,000 থেকে 30,000 ভোল্ট পর্যন্ত উৎপন্ন হয়, ডিসি ভোল্ট। তো এই স্পার্ক প্লাগে যদি কোনো সমস্যা থাকে তাহলে কি আমার এই সেকেন্ডারিতে শক্তি উৎপন্ন হয়, শক্তি বেশি উৎপন্ন হয়। তারপর হচ্ছে হাই টেনশন ওয়ারিংয়ের সমস্যার কারণে কি হাই ভোল্টেজ লিক করতে পারে। যদি আমার হাই টেনশন ওয়ারিং অর্থাৎ কি আমার যে কেবল বা লিড দ্বারা কি আমার ওয়ারিং করা হয়েছে হাই টেনশন সাইড থেকে, সেই কেবলও যদি কোনো সমস্যা থাকে তাহলেও কি আমার সেকেন্ডারি সাইডে কি শক্তি অপচয় হতে পারে। তারপর হচ্ছে কয়েল হেড, ডিস্ট্রিবিউটর ক্যাপ বা রুটর দিয়ে হাই ভোল্টেজ লিক করে। নর্মালি কি আমরা ডিস্ট্রিবিউটর দিয়ে কি বিভিন্ন স্পার্ক প্লাগে কি আমি এই হাই ভোল্টেজটাকে সাপ্লাই দিতেছি। যদি ডিস্ট্রিবিউটর ক্যাপ বা রুটর মানে যেটা কি ঘুরে আমার ফায়ারিং অর্ডার অনুযায়ী কি বিভিন্ন সিলিন্ডারে কি ভোল্টেজটা সাপ্লাই দিচ্ছে, তাহলে কি এই ক্যাপ বা রুটর যদি ঠিকভাবে না ঘুরে, ঠিক মতো না ঘুরে, তাহলেও কিন্তু আমার ভোল্টেজ লিক করতে পারে। তারপর হচ্ছে হাই ভোল্টেজ সার্কিটে কি সংযোগে কি সমস্যা হতে পারে। সংযোগে যদি সমস্যা হয় মানে সংযোগ যদি কি ঢিলা হয় তাহলেও কি আমার সেকেন্ডারি সার্কিটে শক্তির অপচয় হতে পারে। তারপর হচ্ছে হাই ভোল্টেজ সার্কিটের কি সংযোগে যদি সমস্যা হয় সেই ক্ষেত্রেও কি আমার সেকেন্ডারি সার্কিটে কি শক্তির অপচয় হতে পারে, অথবা কি ইগনিশন কয়েলে যদি সমস্যা থাকে তাহলেও কি আমার সেকেন্ডারি সার্কিটে কি শক্তির অপচয় হয়। তো এই আমরা কি জানলাম যে ইগনিশন কয়েলের দুইটা সাইড আছে, একটা হচ্ছে প্রাইমারি সাইড, একটা হচ্ছে সেকেন্ডারি সাইড। এই সেকেন্ডারি সাইড এবং প্রাইমারি সাইডে কি শক্তির অপচয় হয়, কি কারণে শক্তির অপচয় হয় বা কি সমস্যা থাকলে কি এরকম সমস্যা হতে পারে সেই জিনিসগুলোকে আমরা জানলাম। তো এখন আমরা যাব ইগনিশন টাইমিংয়ে কি কি ত্রুটি হয়, অর্থাৎ ইগনিশন টাইমিং। ইগনিশন টাইমিং বলতে কি যে টাইমিংয়ের সাহায্যে সময় মতো বা
প্রয়োজন অনুযায়ী কি আমার ইগনিশন কার্য সম্পন্ন হয়, সেটা হচ্ছে ইগনিশন টাইমিং। এই ইগনিশন টাইমিংয়েও কি বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। এই ইগনিশন টাইমে কি ধরনের সমস্যা হতে পারে? যদি আমার সঠিকভাবে টাইমিং সেট করা না থাকে তাহলে কি আমার ইগনিশন টাইমিংয়ে কি সমস্যা হতে পারে। তারপর হচ্ছে ডিস্ট্রিবিউটর, বিয়ারিং, শ্যাফট ক্ষয়প্রাপ্ত বা শ্যাফট যদি বাঁকা থাকে তাহলেও কি আমার ইগনিশন টাইমিংয়ে সমস্যা হতে পারে। তারপর হচ্ছে বেকওয়াম অ্যাডভান্স সমস্যাযুক্ত। যদি বেকওয়াম অ্যাডভান্স মানে আমার ইগনিশনটা সবসময় একই সময় হবে এরকম না আসলে, তো বিভিন্ন সময় কি আমার এই ইগনিশনটা কি একটু আগে বা পরে করতে হয়। এই আগে পরে কে করে? এই বেকওয়াম অ্যাডভান্স নামে একটা মেকানিজম আছে। এই বেকওয়াম অ্যাডভান্স মেকানিজম কি আমার এই ইগনিশনটা কি বা স্পার্কটা কি আমার একটু আগে বা পরে করে দেয়। তো যদি এই বেকওয়াম অ্যাডভান্স মেকানিজমের সমস্যা থাকে তাহলে কি আমার কি ইগনিশন টাইমিংয়ে সমস্যা দেখা দেবে। তারপর হচ্ছে এরকম বেকওয়াম অ্যাডভান্সের মতো আরেকটা কি সেন্ট্রিফিউগাল অ্যাডভান্স মেকানিজম আছে, সেটাতে যদি কি সমস্যা হয় তাহলে কি আমার ইগনিশন টাইমিংয়ে কি ত্রুটি পরিলক্ষিত হবে। তারপর হচ্ছে যে সঠিক হিট রেঞ্জের মানে যে রেঞ্জের স্পার্ক প্লাগ আমার ব্যবহার করার প্রয়োজন, যেরকম কি স্পার্ক প্লাগে একটা কি স্পার্ক প্লাগ দিয়ে কি একটি ভোল্টেজ কি আমার ইঞ্জিন সিলিন্ডারের ভিতরে স্পার্ক প্লাগে একটি ভোল্টেজ তৈরি হবে, সেই ভোল্টেজে কি একটি স্পার্ক তৈরি হবে। তো যে ভোল্টেজ তৈরি হবে সেই ভোল্টেজের রেঞ্জ যদি স্পার্ক প্লাগ না হয়, অর্থাৎ মনে করো যে স্পার্ক প্লাগের ভোল্টেজ রেঞ্জ হচ্ছে কি 10,000 থেকে 15,000 ভোল্টেজ, এখন আমার স্পার্ক প্লাগে কি ভোল্টেজ যাচ্ছে হচ্ছে 25 থেকে 30,000, তাহলে কি অত্যাধিক হিট রেঞ্জ থাকার কারণে স্পার্ক প্লাগ কি পুড়ে যেতে পারে। হ্যাঁ, স্পার্ক প্লাগে কি সমস্যা দেখা দিতে পারে। এই জন্য কি আমার যে পরিমাণ ভোল্টেজ তৈরি হবে বা যে পরিমাণ ভোল্টেজ এই স্পার্ক প্লাগের ভিতর দিয়ে পাস হবে, স্পার্ক প্লাগের রেঞ্জটা কি তেমন থাকা বাঞ্ছনীয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি জানলাম যে ইগনিশন সিস্টেমে কি ইগনিশন টাইমিংয়ে কি ত্রুটি হয় সেই সব সম্বন্ধে আমরা ধারণা নিলাম। তো এখন আমরা জানবো যে প্রচলিত ইগনিশন পদ্ধতি কিছু সমস্যা এবং প্রতিকার। আমরা কি জানছি যে আমরা এতক্ষণ জেনেছি যে ইগনিশন সিস্টেম বা হচ্ছে কি যে ইগনিশন কয়েলে যে দুইটি সাইট আছে, প্রাইমারি সাইট এবং সেকেন্ডারি সার্কিট, এই সার্কিটগুলোতে কি সমস্যা হয় আমরা সেগুলোর কারণ জানছি, যে সমস্যাটা কি হয় আর সেটার কি কারণটা কি থাকে, এই দুইটা জিনিস আমরা জানছি। আমরা কিন্তু প্রতিকার জানিনি। এখন আমরা কি যে জিনিসটা জানবো সেটা হচ্ছে কি সমস্যা সেটা জানবো, তারপর হচ্ছে সমস্যার কারণ জানবো এবং হচ্ছে তার প্রতিকারটা কি করতে হবে সেটা আমরা জানবো। যেরকম একটি ইঞ্জিনের সমস্যা হলো, যেমন মনে করো ইঞ্জিন উত্তপ্ত অবস্থায় কি মিস ফায়ার হয়। যখন ইঞ্জিন উত্তপ্ত থাকে, ইঞ্জিনে হিট বেশি থাকে, তখন কি আমার মিস ফায়ার সংঘটিত হয়। তো এই মিস ফায়ার হওয়ার কি বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে ইঞ্জিন মিস ফায়ার হওয়ার। তো এরকম প্রথম কারণ হচ্ছে কি ব্রেকার আর্মের স্প্রিং ঢিলা থাকতে পারে। যদি এরকম ব্রেকার আর্মের স্প্রিংটা ঢিলা থাকে তাহলে হচ্ছে কি যদি সি পয়েন্ট যদি সঠিকভাবে কি অ্যাডজাস্ট করা না থাকে, সি পয়েন্ট যদি সঠিক বেসের উপর কি না বসে থাকে, তাহলে কিন্তু আমার এই উত্তপ্ত অবস্থায় কি মিস ফায়ারিং হতে পারে। মিস ফায়ারিং বলতে কি আসলে সেটা আমরা জানি। তো মিস ফায়ারিং হচ্ছে কি আমরা জানি কি ফায়ারিং অর্ডার অনুযায়ী কি প্রত্যেক সিলিন্ডারে কি আলাদা আলাদা কি ইগনিশন সম্পন্ন হয়, তাই না? এই ইগনিশন যদি না হয় সেটাই হচ্ছে কি মিস ফায়ার। যেরকম কি আমার 4 সিলিন্ডার যে ইঞ্জিন আছে 1342, তার ফায়ারিং অর্ডার হচ্ছে কি 1342, মানে 1 নম্বরের পরে কি 3 নম্বর সিলিন্ডারে কি ফায়ারিং অর্ডার হওয়ার কি কথা। তো এই 1 নম্বরের পরে যদি 3 নম্বরে ফায়ারিং অর্ডার না হয়, মানে ফায়ারিং যদি না হয় 1 নম্বর সিলিন্ডারের পরে 3 নম্বরে যদি ফায়ারিং না হয়, তাহলে কি 3 নম্বর সিলিন্ডারে কি মিস ফায়ারের মধ্যে পড়ে যায়। তো এটাই হচ্ছে কি মিস ফায়ার, যখন কি তার ফায়ারিং অর্ডার অনুযায়ী কি বিভিন্ন সিলিন্ডারে কি ফায়ারিং কার্য সম্পূর্ণ না হয়, তাহলে সেটা হচ্ছে কি মিস ফায়ার। এরকম মিস ফায়ারের যে বিভিন্ন কারণগুলো আছে সেই কারণগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। ইগনিশন কুণ্ডলী অথবা কি কনডেন্সারের যদি সমস্যা থাকে, কনডেন্সারে যদি কি সঠিকভাবে কি চার্জ সে যদি ধরে রাখতে না পারে, তাহলেও কিন্তু আমার মিস ফায়ারের সম্ভাবনা থাকে। তারপর যে সিবি পয়েন্ট, কন্ট্যাক্ট ব্রেকার পয়েন্ট, যে পয়েন্ট ক্লোজ হলেই কিন্তু আমার ফায়ারিং অনুযায়ী কি প্রজ্বলন হচ্ছে, যদি এই সিবি পয়েন্টের সমস্যা থাকে তাহলে কি আমার মিস ফায়ার হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে যদি ব্রেকার আর্মের স্প্রিং ঢিলা থাকে তাহলে সেটা কি করতে হবে, ব্রেকার আর্মের স্প্রিংটা কি এটা দিতে হবে, অর্থাৎ কি টাইট দিতে হবে। যদি ইগনিশন কুণ্ডলী অথবা কন্ডেন্সারের সমস্যা থাকে তাহলে কি করতে হবে, আমার প্রয়োজনে
আমি দেখবো যে ইগনিশন কুণ্ডলী ঠিক আছে কিনা, যদি ঠিক না থাকে প্রয়োজনে কি আমার সেটা কি পরিবর্তন করতে হবে। তারপর যদি সি পয়েন্টের সমস্যা থাকে, সি পয়েন্ট জ্বলে যেতে পারে, তো এরকম যদি সি পয়েন্ট জ্বলে যায় বা পুড়ে যায় তাহলে কী হবে, সি পয়েন্টের কি ফাঁক পরীক্ষা করতে হবে, তারপর হচ্ছে পরিষ্কার করতে হবে অথবা কি সঠিক করতে হবে। যদি সি পয়েন্ট একেবারে পুড়ে যায় বা জ্বলে যায় তাহলে কি সেটা আমার পরিবর্তন করে দিতে হবে। আর যদি সি পয়েন্টের নর্মাল সমস্যা থাকে, সি পয়েন্টের গ্যাপ যদি সঠিক না থাকে তাহলে কি আমি সি পয়েন্টের গ্যাপটা সঠিক করব। যদি অপরিষ্কার থাকার কারণে কোনো সমস্যা থাকে সেই অপরিষ্কারটা আমি পরিষ্কার করব এবং সঠিকভাবে কি আমি অ্যাডজাস্ট করে দেখব। তারপর যদি না হয় তাহলে কি আমি সি পয়েন্ট পরিবর্তন করে দেব। তো এটা ছিল কি ইঞ্জিন উত্তপ্ত অবস্থায় মিসফায়ারিংয়ের কারণ এবং প্রতিকারসমূহ। যেমন এরকম আমাদের আরও অনেক সমস্যা থাকতে পারে। আমরা কয়েকটা সমস্যা নিয়ে এই অধ্যায়টাই হচ্ছে বা হচ্ছে এই বইটাই হচ্ছে যে বিভিন্ন সিস্টেমের সমস্যার কারণ এবং হচ্ছে কি প্রতিকার, এই সব নিয়ে এই বইটাতে আলোচনা। তো আমরা আরেকটা সমস্যা যদি দেখি যে ভেজা আবহাওয়ায় ইঞ্জিন কি চালু হয় না। ইঞ্জিন চালু হওয়া না হওয়ার কি বিভিন্ন কারণ থাকতে পারে না, অনেক কারণ থাকতে পারে ইঞ্জিন চালু না হওয়ার। তার মধ্যে অন্যতম কারণটা কি বলতো? তার মধ্যে অন্যতম কারণ থাকতে পারে কি আমার স্টার্টার মোটরের সমস্যা থাকতে পারে। আর ইঞ্জিন স্টার্টের জন্য কি আমার একটা কি ব্যাটারি ভোল্টেজ প্রয়োজন হয়। তো ব্যাটারি যদি কি ডিসচার্জ থাকে, ব্যাটারি যদি সঠিক পরিমাণে কি এম্পিয়ার যদি সাপ্লাই না দিতে পারে তাহলেও কিন্তু আমার ইঞ্জিন স্টার্ট হবে না। তো এরকম বিভিন্ন কারণ থাকতে পারে। তো এরকম উল্লেখযোগ্য কারণগুলো হচ্ছে কি স্পার্ক প্লাগের অপরিবাহী পদার্থ, ময়লা জমা অথবা কি ভেজা। এই স্পার্ক প্লাগ যেটা আছে সেটা কি ইঞ্জিন স্টার্ট হওয়ার জন্য কি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্পার্ক প্লাগের সাহায্যে যদি স্পার্কিং না হয় তাহলে তো আমার শক্তি উৎপন্ন হবে না, তাই না? তাহলে শক্তি উৎপন্ন যদি না হয় তাহলে কিন্তু আমার ইঞ্জিন তো স্টার্ট হবে না। তো এই স্পার্ক প্লাগের অপরিবাহী যে পদার্থ আছে তার মধ্যে যদি ময়লা জমে তাহলে কিন্তু আমার ইঞ্জিন স্টার্ট হবে না। তো এরকম ময়লা যদি জমে তাহলে কি করতে হবে, ভেজা কাপড় দিয়ে বা শুকনো কাপড় দিয়ে ঘষে কি স্পার্ক প্লাগের ময়লাটা কি পরিষ্কার করতে হবে। তারপর হচ্ছে আরও সমস্যা হতে পারে কি ইগনিশন কুণ্ডলীর মাধ্যমিক তার অর্থাৎ কি মিডিয়াম তার অয়েল শোষণ করে অথবা কি ভিজে থাকে। যদি ইগনিশন কুণ্ডলীর তারগুলো যদি ভিজে থাকে তাহলে সেইখানেও কি শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে যেটা করতে হবে কেরোসিন বা কার্বন টেট্রাক্লোরাইড কাপড় ভিজিয়ে মুছে পরিষ্কার করতে হবে। এরকম যদি সমস্যা দেখা দেয় তাহলে কি আমি এই কাজটা করে কি তার সমাধান করতে পারি। তারপর হচ্ছে কি আমার ইঞ্জিন স্টার্ট না হওয়ার আরেকটি কারণ হতে পারে কি ডিস্ট্রিবিউটরের রুটর এবং ঢাকনার নিচের অংশে আর্দ্রতা এবং ময়লা। ডিস্ট্রিবিউটরের রুটর কি কাজ করে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি বা একটু আগে আমরা আলোচনা করেছিলাম। ডিস্ট্রিবিউটর রুটর কি কাজ করে? ডিস্ট্রিবিউটর রুটর বলতে কি আমরা জানি কি ঘূর্ণন এমন একটা জিনিস, তাই না? এই রুটরটা ঘুরেই কিন্তু ফায়ারিং অনুযায়ী কি সেখানে কি ফায়ারিং সম্পূর্ণ হয়। তাহলে এই রুটর যদি সঠিকভাবে কি না ঘুরে তাহলে কি ফায়ারিং অর্ডার অনুযায়ী কিন্তু ফায়ারিং হবে না, আগে বা পিছে হবে। তো এরকম সমস্যার কারণে কিন্তু আমার ইঞ্জিন চালু কি নাও হতে পারে। যখন আমার ফায়ারিং প্রয়োজন, নর্মালি কি আমার কম্প্রেশন স্ট্রোকের শেষের দিকে কি ফায়ারিং শুরু হয়ে যায়, তাহলে এই সময়টায় যদি কি আমার ফায়ারিং না হয় তাহলে কিন্তু আমার ইঞ্জিন চালু হবে না এবং শক্তি উৎপন্ন হবে না। তো এরকম কি রুটর এবং ঢাকনার নিচের অংশে আর্দ্রতা বা ময়লা থাকতে পারে। তাহলে আমার কি করতে হবে এই সমস্যার সমাধানের জন্য? রুটর সহ আনুষঙ্গিক যন্ত্রাংশ পরিষ্কার সূক্ষ্ম কাপড় দ্বারা মুছে ফেলা আবশ্যক। অর্থাৎ কি আমার রুটরকে পরিষ্কার করতে হবে এবং কি শুষ্ক বা শুকনো কাপড় দিয়ে কি সেটা মুছে ফেলতে হবে। দেখো দুইজন ইঞ্জিনিয়ার কি দেখতেছে যে গাড়ি স্টার্ট হয় না, গাড়ি স্টার্ট হচ্ছে না। এখন গাড়ি স্টার্ট না হওয়ার কি বিভিন্ন কারণ থাকতে পারে, যার মধ্যে আমরা যে কারণগুলো আলোচনা করেছি যে ব্যাটারিতে সমস্যার কারণে কি গাড়ি স্টার্ট না হতে পারে, স্টার্টিং মোটরের সমস্যা থাকার কারণে স্টার্ট না হতে পারে, ফুয়েল ট্যাঙ্কে কি ফুয়েল না থাকার কারণে কি গাড়ি স্টার্ট না হতে পারে, তারপর হচ্ছে স্পার্ক প্লাগের সমস্যা থাকার কারণে গাড়ি স্টার্ট না হতে পারে, তারপর হচ্ছে কি রুটরের সমস্যা থাকার কারণে কি গাড়ি স্টার্ট না হতে পারে। এরকম বিভিন্ন সমস্যার কারণে কি গাড়ি স্টার্ট নাও হতে পারে। তো এই জিনিসগুলোই কিন্তু তারা যে কাজটা করতেছে তারা কি প্রথমে কি সমস্যাটা শুনছে, সমস্যাটা শোনার পর তারা এই সমস্যাটার কারণটা কি হতে পারে সেই কারণটা তারা আইডেন্টিফাই করছে এবং কি তারপর তারা কি প্রতিকার করার ব্যবস্থা করতেছে। তো এইভাবে কি আমি একটা সমস্যার কথা শুনবো, সমস্যার কারণ অনুসন্ধান করবো, তারপর হচ্ছে কীভাবে প্রতিকার করা যায় সেটাকে আমি সেভাবে প্রতিকার করার চেষ্টা করব।
তো শিক্ষার্থী বন্ধুরা, আমাকে অনেকেই শুনতেছো, তো যারা শুনতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন যুক্ত হয়েছো বা যুক্ত হচ্ছ, তাদের উদ্দেশ্য হচ্ছে আমার কথা যে যারাই নতুনভাবে যুক্ত হচ্ছে তারাই কি তোমাদের নিজের রোল, তারপর হচ্ছে পর্বশিপ, এই তিনটা জিনিস কমেন্টে আমাদের জানাবা। তারপর তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে তোমাদের রুল প্রেজেন্টটা নিয়ে নিব। তো আমি অনেকগুলো স্লাইড পড়ে এসেছি, যদি কারো কোনো সমস্যা থাকে, কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়, তাহলে কি আমাকে সাথে সাথে নক করতে পারো। আমার কাছে অন্য একটি ডিভাইস আছে যার সাহায্যে কি আমি তোমাদের কমান্ডগুলো পড়তেছি, তো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সাথে সাথে, যদি আমার বোধগম্যে থাকে। আর যদি আমার বোধগম্যে না থাকে তাহলে কি আমি তোমাকে পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা পরবর্তী স্লাইডে যাই। যে আরও আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, সেই সমস্যাগুলো কী হতে পারে, সমস্যাগুলোর কারণগুলো কী, এবং সেটা আমরা কীভাবে প্রতিকার করব, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আরও যে সমস্যাগুলো হতে পারে আমাদের ইগনিশন সিস্টেমে, আমরা আজকে কিন্তু ইগনিশন সিস্টেম নিয়ে আলোচনা করতেছি। ইগনিশন সিস্টেম কোনটা? যে সিস্টেমের সাহায্যে ইঞ্জিন সিলিন্ডারের অভ্যন্তরে কি অগ্নি প্রজ্বলন ক্রিয়া সংঘটিত হয়, সেটাই হচ্ছে কি ইগনিশন সিস্টেম। এই ইগনিশন সিস্টেমের অপরিহার্য উপাদান হচ্ছে ডিস্ট্রিবিউটর রুটর, তারপর হচ্ছে ডিস্ট্রিবিউটর, তারপর হচ্ছে কি সিবি পয়েন্ট, ইগনিশন সুইচ, এসব হচ্ছে কি আমার ইগনিশন সিস্টেমের অন্যতম এবং প্রধান উপাদান। তো এই উপাদানগুলোর মধ্যে কি আমার যে কোনো একটি কি সমস্যা হতে পারে। হ্যাঁ, এখন আমরা যে সমস্যা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কি সিবি পয়েন্টের মাঝে মধ্যে পুড়ে যায় এবং পরিবর্তন করতে হয়। আমরা কি জানি সিবি পয়েন্টের মধ্যে দিয়ে কি অত্যাধিক ভোল্টেজ প্রবাহিত হয়। যখন অত্যাধিক ভোল্টেজ প্রবাহিত হয় তখন কি সিবি পয়েন্ট কি মাঝে মধ্যে কি পুড়ে যায়। এই সিবি পয়েন্ট পুড়ে যাওয়ার কারণটা আসলে কি? সিবি পয়েন্ট হচ্ছে কি কন্ট্যাক্ট ব্রেকার পয়েন্ট। এই সিবি পয়েন্ট পুড়ে যাওয়ার কি কারণ থাকতে পারে? যদি আমরা দেখি এই সিবি পয়েন্ট যে সমস্যাগুলো হয় যেসব কারণে, সেগুলোর মধ্যে অন্যতম কারণ হচ্ছে কন্ডেন্সারে কি সমস্যা। যদি কন্ডেন্সার সমস্যা হয় তাহলে কি সিবি পয়েন্ট কি পুড়ে যাবে। কন্ডেন্সার যদি কি সঠিক সময়ে তার মধ্যে চার্জকৃত যে ভোল্টেজ আছে সেটা যদি সঠিক সময় ছেড়ে না দিতে পারে তাহলে কি আমার এই সিবি পয়েন্ট পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর হচ্ছে কন্ডেন্সারের লিড সংযোগ কি ঢিলা, যদি লিড সংযোগ কি ঢিলা থাকে, বা হচ্ছে যে কেবল আছে কেবলটা যদি কি ঢিলা থাকে, সেটার কারণে কি আমার আর্থিংয়ে অর্থাৎ কি গ্রাউন্ডে ত্রুটি হতে পারে। এই গ্রাউন্ডের ত্রুটির কারণে কিন্তু আমার সিবি পয়েন্ট কি পুড়ে যেতে পারে, এবং কি আমার মাঝে মধ্যে এইসব কি পরিবর্তন করতে হয়। তাহলে যদি কন্ডেন্সারের যদি লিড ঢিলা থাকে তাহলে কি করতে হবে? আমার প্রতিকারটা হচ্ছে কি এই লিড যে ঢিলা থাকলে আমার হাতে চেক দিতে হবে, একটু নাড়ায় চাড়ায় দেখতে হবে। যদি কি এরকম কি কানেকশন লুজ থাকে তাহলে কি আমার কানেকশনটাকে টাইট করতে হবে। হ্যাঁ, টাইট করার পরে হয়তো আমি এই সমস্যা থেকে পরিত্রাণ পাবো। সিবি পয়েন্টের কি ফাঁক অত্যাধিক কি কম, আমাদের যে সিবি পয়েন্ট আছে, কন্ট্যাক্ট যে পয়েন্টটা আছে, কন্ট্যাক্ট যে ব্রেকার পয়েন্ট আছে, এর ফাঁক কি অত্যাধিক কম থাকার দরুন কি এখান থেকে কি সবসময় কি ভোল্টেজ প্রবাহিত হওয়ার দরুন কি এখানে কি সবসময় কি উত্তপ্ত থাকার দরুন এতে কি পড়ে যেতে পারে। তো আমার কি নির্মাতার যে নির্দেশিত ফাঁক আছে এই সিবি পয়েন্টের জন্য, তাহলে কি সেই ফাঁক এই সিবি পয়েন্টের মধ্যে কি সমন্বয় করতে হবে। তাহলে হয়তো কি আমি এই সমস্যা থেকে সমাধান পেতে পারি অথবা কি পরিত্রাণ পেতে পারি। এবং যদি আমার কন্ডেন্সারের সমস্যা হয় সেক্ষেত্রেও কি আমি কন্ডেন্সার দেখবো, যদি কন্ডেন্সার ঠিক থাকে তাহলে কি আমি সেটাকে মেরামত করার চেষ্টা করবো। আর যদি কন্ডেন্সার যদি মেজর সমস্যা হয় সেটাকে আমি পরিবর্তন করে সমস্যার সমাধান করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ইগনিশন সিস্টেমে যে আরও যে সমস্যাগুলো হতে পারে তার মধ্যে অন্যতম হচ্ছে যে ইঞ্জিন চলে কিন্তু একটি সিলিন্ডারকে মিস করতেছে। আমরা কি জানি যে ইঞ্জিনের 4 সিলিন্ডার ইঞ্জিনে কি একটি ফায়ারিং অর্ডার আছে, যে 4 সিলিন্ডার যেহেতু কি তার 4টা সিলিন্ডার আছে, এই 4টা সিলিন্ডারের মধ্যে হয়তো এরকম হতে পারে যে একটা সিলিন্ডারকে মিস করতেছে। এই একটা সিলিন্ডার যদি মিস করে তার কি কারণ থাকতে পারে যে আমার সিলিন্ডার মিস করতেছে। একটা সিলিন্ডার মিস হলে কি কারণ থাকতে পারে সেই কারণটা নিয়ে আমরা আলোচনা করব। যে ইঞ্জিন চলে কিন্তু একটা সিলিন্ডার মিস করে, তাহলে কি বুঝবো আমরা যদি একটি সিলিন্ডার মিস করে? প্রথমে আমরা বুঝে নিব যে সিলিন্ডারটা মিস করতেছে এই স্পার্ক প্লাগ যেহেতু এই ইগনিশন ফায়ারিংয়ে
একটি অন্যতম উপাদান, তাহলে কি ওই সিলিন্ডারের স্পার্ক প্লাগটা যদি সমস্যা থাকে, স্পার্ক প্লাগ যদি ত্রুটিপূর্ণ হয়, তাহলে কি ওই সিলিন্ডারটা মিস করার সম্ভাবনা খুব বেশি। তাহলে কি প্রথমে কি আমি স্পার্ক প্লাগটা দেখবো যে ওই সিলিন্ডারে কি স্পার্ক প্লাগটা ঠিক আছে কিনা। যদি স্পার্ক প্লাগ সমস্যা থাকে তাহলে কি আমার কি করার প্রয়োজন, স্পার্ক প্লাগ পরিষ্কার, প্রয়োজনে কি গ্যাপ ঠিক করতে হবে। আর তারপরে যদি কি না হয় তাহলে কি আমার কি করতে হবে, চেঞ্জ। আমি চেষ্টা করলাম, সমাধান করতে পারলাম না, তাহলে কি করব, আমি পরিবর্তন করব। তারপর হচ্ছে কি আমার আরও যে সম্ভাব্য কারণগুলো থাকতে পারে সেটা হচ্ছে ইনটেক এবং একজস্ট বাল্বে ত্রুটি থাকতে পারে। যে ইনটেক এবং একজস্ট বাল্ব যদি সমস্যা থাকে, হয়তো বা কি বাল্ব ভেঙে গেছে, বাল্ব বেঁকে গেছে, এরকম বিভিন্ন সমস্যার কারণে কি আমার এই সিলিন্ডার মিস করতে পারে। তাহলে কি করতে হবে, আমার এই বাল্বগুলোকে সার্ভিসিং করতে হবে, প্রয়োজনে কি পরিবর্তন করতে হবে। তারপর হচ্ছে কি ডিস্ট্রিবিউটর ক্যাপ, লিড প্রভৃতি কি ত্রুটিপূর্ণ যদি থাকে তাহলেও কিন্তু আমার একটি সিলিন্ডার মিস করতে পারে, যেহেতু কি ডিস্ট্রিবিউটরের মাধ্যমে কি আমার এই সিলিন্ডারগুলোতে এই উচ্চ ভোল্টেজ প্রবাহিত হচ্ছে। তাহলে কি ডিস্ট্রিবিউটর যদি সমস্যা থাকে তাহলেও কিন্তু আমার এই একটি সিলিন্ডার মিস করার সম্ভাবনা থাকে। তাহলে আমি সেই ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে যে এই ডিস্ট্রিবিউটরকে আমি মেরামত করব। ডিস্ট্রিবিউটরের যে ক্যাপগুলো আছে বা লিডগুলো আছে সেগুলোর কি সংযোগ আমি দেখব, সেগুলোর সংযোগ যদি ঠিক না থাকে তাহলে কি আমি সেগুলোকে ঠিক করে দেব। ঠিক আছে, এরকমভাবে কি আমি সমস্যার সমাধান করব। তারপর আমাদের আরও যে সমস্যাগুলো হতে পারে সেগুলো নিয়ে যদি কি আমরা আলোচনা করি, যেরকম ইঞ্জিন ব্যাকফায়ার ঘটে। একটি কমন সমস্যা হচ্ছে আমাদের বিভিন্ন সমস্যার কারণে, বিভিন্ন কি ত্রুটির কারণে কি আমাদের ইঞ্জিনে কি অনেক সময় কি ব্যাকফায়ার ঘটে থাকে। তো এই ব্যাকফায়ার ঘটার অন্যতম প্রধান কারণ হচ্ছে কি ইগনিশন বাল্বে টাইমিং ঠিক নেই। অর্থাৎ কি আমার যে সময় ফায়ারিং হওয়ার কথা ছিল সেই সময়টায় আমার ফায়ারিং হচ্ছে না, এই জন্য কি আমার ব্যাকফায়ার সংঘটিত হচ্ছে। ঠিক আছে, তাহলে কি আমার যদি কি ফায়ারিং অর্ডার হচ্ছে কি 1 3 4 2, তো 1 3 4 2 অনুসারে হচ্ছে, কিন্তু যে সময়টাই হওয়ার কথা ডিস্ট্রিবিউটর রুটর গুণনের ফলে কি যে সময়টাই হওয়ার কথা সেই সময়টাই কি আমার ফায়ারিং হচ্ছে না। তাহলে কিন্তু একজস্ট ভাল্ব যে সময় খোলা থাকার কথা সেই সময় কিন্তু সে খোলা ছিল বা খোলা থাকবে। তাহলে ফায়ারিং যদি বা তার মধ্যে যদি কি অগ্নি প্রজ্বলন সঠিক সময় না হয় তাহলে কিন্তু সে একজস্ট ভাল্বটা কি খোলা পাবে না। আর খোলা যদি না পায় তাহলে কি তার মধ্যে যে পুরো গ্যাস উৎপন্ন হবে সেই গ্যাসটা কি কিন্তু কি আবার আমার পিছন দিকে ধাক্কা দিবে। এটাই হচ্ছে কি একটা ব্যাক ফায়ার। তো এই ব্যাক ফায়ার অন্যতম কারণ হচ্ছে কি ইগনিশন বাল্বে টাইমিং ঠিক নেই। তারপর হচ্ছে কি তাহলে কী করতে হবে, আমার এই সমস্যার সমাধান করার জন্য কি টাইমিং অ্যাডজাস্ট করতে হবে এবং প্রয়োজনে কি টাইমিং অ্যাডজাস্ট করতে হবে এবং কি বাল্ব টাইমিং সঠিকভাবে কি করতে হবে। তারপর হচ্ছে স্পার্ক প্লাগে যদি সমস্যা থাকে, যে স্পার্ক প্লাগে কি সঠিক পরিমাণে কি সঠিকভাবে কি স্পার্কিং হচ্ছে না, তাহলে কিন্তু আমার ব্যাকফায়ার হতে পারে। তাহলে কি এরকম যদি সমস্যা থাকে স্পার্ক প্লাগে, তাহলে কি আমি সেটাকে প্রথমে দেখবো যে স্পার্ক প্লাগের গ্যাপ ঠিক আছে কিনা। যদি গ্যাপ ঠিক থাকে তারপর এরকম সমস্যা হচ্ছে তাহলে কি আমি স্পার্ক প্লাগটা পরিবর্তন করে দেবো। তারপর হচ্ছে ইঞ্জিন অত্যাধিক যদি উত্তপ্ত থাকে, অর্থাৎ কি ইঞ্জিন ওভারলোডে চলতেছে অথবা কি ইঞ্জিনে কুলিং সিস্টেম ঠিক নেই, এরকম বিভিন্ন কারণে কি ইঞ্জিন কি উত্তপ্ত হতে পারে। তো ইঞ্জিন যদি এরকম উত্তপ্ত হয় তাহলেও কিন্তু আমার এই ইঞ্জিনের কি ব্যাকফায়ার সংঘটিত হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে ইঞ্জিন উত্তপ্ত হলে কি করতে হবে, আমার সমস্যাটা হচ্ছে ইঞ্জিন উত্তপ্ত হচ্ছে, এই কারণে কি আমার ব্যাকফায়ার হচ্ছে। তো এই সমাধানটা কি ইঞ্জিন উত্তপ্ত হওয়ার কারণগুলোকে আমাকে দেখতে হবে। যেরকম কি ইঞ্জিন উত্তপ্ত যাতে না হয় সেজন্য কি আমি কুলিং সিস্টেম ব্যবহার করি। আমাদের লুব্রিকেটিং সিস্টেম থাকে, তারপর হচ্ছে কি ওয়াটার কুলিং সিস্টেম থাকে। তো এই দুইটা সিস্টেম সঠিকভাবে কাজ করতেছে কিনা সেটাকে আমাকে দেখতে হবে। তারপর দেখে সেই অনুযায়ী আমি ব্যবস্থা গ্রহণ করব। যদি কি কুলিং সিস্টেম ঠিক থাকার পরেও ইঞ্জিনের সমস্যা হয় তাহলে কি আমার লোড কমিয়ে দেখতে হবে যে তারপরে কি সমস্যা হয় কিনা। তো এরকমভাবে কি আমার চেক করতে হবে। তারপর হচ্ছে ইঞ্জিনের ফায়ারিং অর্ডার ঠিক নেই, ইঞ্জিনে কি ফায়ারিং অর্ডার ঠিক নেই, তো ফায়ারিং অর্ডারকে আমার ঠিক করতে হবে। যেরকম কি এটা হচ্ছে কি ব্যাক ফায়ার, এরকম কি পিছন দিয়ে কি যে শক্তিটা ইঞ্জিন সিলিন্ডারের ভিতরে উৎপন্ন হয়েছিল সে একজস্ট বাল্বের মাধ্যমে সেটা কি তার একজস্ট যে গ্যাসগুলো ছিল সেগুলো বের হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু একজস্ট বাল্ব সঠিক সময়ে খোলা না থাকার দরুন সে কি পেছন দিকে ধাক্কা দিয়ে কি সেই
পুরো গ্যাসটা বের হয়ে আসতেছে। তো এটাই হচ্ছে কি ব্যাকফায়ার। তো ব্যাকফায়ারের কারণগুলো আমরা ইতিপূর্বে জানলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাকে ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা তা জানাবা। কোনো সমস্যা হলে, কোনো ইন্টারাপ্টেড হলে আমাকে জানাবা। আর হচ্ছে যে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে সাথে সাথে